একবিংশ শতাব্দীতে উপনীত হয়ে মানবজাতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে চারপাশে সার্বিক পরিবেশের ক্রমাবনতিশীল পরিস্থিতি প্রত্যক্ষ করছে। ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ জীবনের ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও নানাবিধ দুর্দশা মেনে নিতে বাধ্য হচ্ছেন। মাত্রাতিরিক্ত শব্দ ও বিকিরণের ক্ষতিকর প্রভাব, বায়ুতে বিষাক্ত ধোঁয়া, পানি ও মাটিতে দূষণের ছড়াছড়ি, তাপমাত্রার অস্বাভাবিক হ্রাস বৃদ্ধি প্রবণতা সমগ্র জীবজগতে পরিবেশগত ভারসাম্যে আঘাত হানছে। মানুষের সমাজ জীবনে বিস্তৃত হচ্ছে নৈরাজ্য ও সন্ত্রাস। চারপাশের পরিবেশের এই জটিল পরিস্থিতি মানুষের হীনস্বার্থপরতা ও বেহিসাবি কার্যকলাপেরই ফল। অতএব সঙ্গত কারণে পরিস্থিতি উন্নয়নে উদার মনে মানুষকেই এগিয়ে আসতে হবে। সবার প্রতি উদাত্ত আহ্বান, আসুন পরিবেশ উন্নয়নের সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে যার যা কিছু আছে তা নিয়ে স্ব অবস্থান থেকে স্ব উদ্যোগেই কাজ শুরু করি। আজ 16ই মার্চ 2021 মঙ্গলবার। আজ অপরাহ্নে আহরণের উদ্যোগে সাবেক প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ডক্টর জামাল নজরুল ইসলাম স্যারের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আহরণের অনলাইন স্মরণ সভায় মিলিত হয়েছি। প্রথমে আমি গোলাম মোস্তফার প্রার্থনা কবিতাটি আবৃত্তি করার জন্য আহরণের পাঠক আবরার ফাইয়াজকে ডেকে নিচ্ছি। আবরার ফাইয়াজ, আপনি কি আছেন আমাদের সাথে? জি, আছি। জি, আপনি আপনার পরিবেশনাটি নিয়ে আসুন। ধন্যবাদ। আবৃত্তি করছি কবি গোলাম মুস্তাফার প্রার্থনা কবিতাটি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলোক ভুলোক সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শপথি, তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর পরিবেশনার জন্য। আজকের এই সন্ধ্যায় আমাদের সাথে আমাদের আজকের অতিথি হিসেবে যোগ দেবেন ডক্টর গোলাম মাওলা স্যার, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। এছাড়াও আছেন ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার, যিনি বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্যারের ঘনিষ্ঠ সহচর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর। এছাড়াও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় চৌধুরী আহসানুল করিম স্যার। এই পর্যায়ে প্রফেসর ইমেরিটাস ডক্টর জামাল নজরুল ইসলাম স্যারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করার জন্য আহ্বান করছি মুমতাহিনা তারান্নুম সাচি ও মাহাদিয়া হাসান। ছবি আছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি। মুমতাহিনা তারান্নুম সাচি এবং মাহাদিয়া হাসান, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বিনায়ক। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে রবীন্দ্রসঙ্গীত কাঁদালে তুমি মোরে, এই রবীন্দ্রসঙ্গীতটি নিয়ে আসছেন যশস্বী বণিক। দুঃখিত, উনি এখনো আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। ইফতেখার রেজা রহমান, আপনি আছেন আমাদের সাথে? জি। এ পর্যায়ে জি, ডক্টর আছি। জামাল নজরুল ইসলামের বিখ্যাত গ্রন্থ দ্য আল্টিমেট ফেইথ অফ দি ইউনিভার্স থেকে পাঠ করবেন
ইফতেখার রেজা রহমান, তিনি আমাদের একজন পাঠক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ আমাকে বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স নিয়ে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য শুরু করতেছি। বিজ্ঞানী হিসেবে যে কয়েকজন ব্যক্তি বিশ্বের বুকে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছেন, তাদের মাঝে অন্যতম প্রফেসর ইমেরিটাস ডক্টর জামাল নজরুল ইসলাম। বৈজ্ঞানিক গবেষণা অনেক বিষয়ই হয়, কিন্তু তার গবেষণার মতো কাব্যিক গবেষণা খুব কমই হয়। সামগ্রিক মহাবিশ্বের ভবিষ্যতে কি হবে তথা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি কি, তা নিয়ে ডক্টর জামাল নজরুল ইসলাম করেছেন বিশ্বমানের গবেষণা, যার প্রমাণ পাওয়া যায় তার প্রকাশিত প্রথম বই দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্সে, যা 1983 সালে ব্রিটেনের ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। উক্ত বইয়ের থেকে কিছু অংশের অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। মহাবিশ্ব প্রায় 13.7 বিলিয়ন বছরের পুরনো এবং পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। আজ থেকে 3 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে। বিগ ব্যাং এর প্রথম বিলিয়ন বছরে যে রকম চরম ও পরম পরিস্থিতি বিরাজ করছিল, তাতে জীবন সৃষ্টি সম্ভব ছিল না। কাজেই মহাবিশ্ব যখনই এমন অবস্থায় উপনীত হয় যে জীবন সৃষ্টি সম্ভব, তখনই আমাদের উদ্ভব হয়েছে। মহাবিশ্বকে উন্মুক্ত অর্থাৎ অনন্ত প্রসারণে ধরে নিলে খুব জানতে ইচ্ছে হয় আরো কতদিন ধরে মহাবিশ্ব একদম নতুন ধরনের জীবন সৃষ্টি করে যেতে পারবে। এটা কৌতূহলোদ্দীপক, কারণ স্পষ্টতই মহাবিশ্ব খুব শীতল হয়ে পড়লে নতুন ধরনের কোনো প্রাণী সত্তার উদ্ভব ও বিকাশ আর সম্ভব হবে না। অতি দূর ভবিষ্যতের শীতল মহাবিশ্বের চিন্তাশীল অদ্ভুত সত্তাদের কাছে আমাদের এখনকার উষ্ণ মহাবিশ্বের ভাবনাটা মোটেই সুখকর হবে না। ঠিক যেমন নিশাচরেরা দিবালোক পছন্দ করে না, কিন্তু তাদের মধ্যে সবচাইতে কল্পনা প্রবণেরা আমাদের বিশ্বের এবং আমাদের পৃথিবীর দিকে ফিরে তাকিয়ে এই কথা ভাবতে পারে যে আহা, অফুরন্ত সৌরালোক অধ্যুষিত এবং বিলিয়ন বিলিয়ন বছর ধরে শক্তির অফুরন্ত সরবরাহে ভরা কি আশ্চর্য এক জগৎ ছিল। এমন এক স্বপ্নরাজ্য যা আর কোনোদিন ফিরে আসবে না। আর আমরা মানুষেরা আমাদের এই কল্পনা স্বপ্নরাজ্য নিয়ে কি করছি? না, আমরা পরস্পরের নিপীড়ন করছি, পরস্পরকে ধ্বংসের নিমিত্তে পরমাণু বোমা বানাচ্ছি এবং পৃথিবীর সব সম্পদ দু হাতে ওড়াচ্ছি। ধন্যবাদ। এটাই কিছু অংশ আর দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স থেকে। ধন্যবাদ। এ পর্যায়ে ডক্টর জামাল নজরুল ইসলাম স্যারের সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও প্রদর্শনী নিয়ে আসছে চৌধুরী ইয়াসার ওয়াজিহ বর্ণ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সামনে প্রফেসর এমারিটাস ডক্টর জামাল নজরুল ইসলামের একটি সাক্ষাৎকার পরিবেশন করছি। কি সমস্যা?
নাকি দেখতেছেন কিছু? দেখা যাচ্ছে না। কিছু আসছে না, শেয়ার করতে হবে এতে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু কাজটা করি। আবার একটু শেয়ার দিচ্ছি। হ্যাঁ, শেয়ার দিলে হয়ে যাবে, এসে করবে। আপনারা দেখতেছেন এখন? এখনো আসে না, নাই, এটা প্রেজেন্টিং আমি এ যে এমনি শেয়ার শেয়ার করতে দিছি, হবে। ওটা দেখছেন? ঠিক আছে। এমনি শেয়ারে আসবে না, প্রেজেন্টিং এ যেতে হবে। প্রেজেন্টিং এ যাওয়ার পরে এটাতে শেয়ার করতে হবে, শেয়ার করলে চলে আসবে, সবার কাছে চলে আসবে। এই তো এসে যাচ্ছে এখন। হ্যাঁ, এখন এসে গেছে, তুমি ভিডিওটা কন্টিনিউ করো। জি, আই এম সরি ফর দিস মিস্টেক। এই যাস না, যাই না, আমি চলে যাবো। অডিও শোনা যাচ্ছে না। বর্ণ, আচ্ছা, আমি অডিও শোনা যাচ্ছে না। এখন যাচ্ছে? না, এখনো যাচ্ছে না। এই মহাবিশ্ব, এটার এই ইউনিভার্স, এটার শেষ কোথায়? বহু দূর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা কোনো সীমানা আছে নাকি? সীমানা থাকলেও সীমানার পরে কি, কত দূর যেতে হয়? আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার জন্ম হয় 1939 সনে, 1939, 24শে ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, ঝিনাইদহে।
ঝিনাইদহ তখন যশোর জেলার একটা অংশ ছিল। আমার বাবা সেখানে কর্মরত ছিলেন, মুন্সিফ ছিলেন। তো 1948-এ দেশ ভাগের পর 48-এর এপ্রিল মাসে আমি চট্টগ্রামে আসি প্রথমবারের মতো। আমার বয়স হবে নিশ্চয়ই 7-8। রাত্রে ঘুম ভাঙলো, আমি চিন্তা করছি যে এই মহাবিশ্ব, এটার এই ইউনিভার্স, এটার শেষ কোথায়? বহু দূর যাচ্ছি, একটা কোনো সীমানা আছে নাকি? সীমানা থাকলেও সীমানার পরে কি? কত দূর যেতে হয়? এটা এটা আমি চিন্তাই করতে পারতাম না। কিন্তু মজার ব্যাপার হলো, ইন্টারেস্টিং ব্যাপার, এখনও আমি জানি না। আমি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত, আমার একটু ডাবল প্রমোশন কৃত্রিমভাবে দেওয়া হয়েছিল। তো ক্লাস 9-এ উঠে আমি ওয়েস্ট পাকিস্তানে চলে যাই। ফিরে এসে এখানে বিশেষ একটা কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতায়, কারণ আমাদের একটু প্রপার্টি ছিল কলকাতায়। ওখানে অসাধারণ একজন বেলজিয়ান ফাদার, ওখানে পুরোহিত, ফাদার গোরে, উনি ফ্রেঞ্চ বেলজিয়ান। উনি হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি টিচার, আমার প্রতি বিশেষ শোনার আগ্রহ ছিল। সেখান থেকে বিএসসি অনার্স করে আমি ওই কেমব্রিজে চান্স পেলাম। ওখানে 57-এ আমার বয়স 18, 18.5, তখন থেকে আমি মোটামুটি তো কেমব্রিজে গিয়ে ওখানে আমার আই রিয়েলি ফাউন্ড মাইসেলফ। ওখানে তো গণিত, আমি ভেরি ফর্চুনেট, আমি ট্রিনিটি কলেজে ছিলাম, যেখানে ওইসব তুলনা করার ঠিক হয় না। আইজাক নিউটন ছিলেন ওখানে। কারণ বিশ্বের ইতিহাসে এই দুজন ব্যক্তি অসাধারণ পদার্থবিদে সারা বিশ্বের ইতিহাসে if you want to identify 2 persons who are outstanding, আইজাক নিউটন আর অ্যালবার্ট আইনস্টাইন, এই দুজন। তো এই জন্য দুজনের কাজও আমার কাজে বিশেষ প্রভাব পড়েছে। তো পিএইচডি থিসিস হলো 1963-তে কমপ্লিট হয়েছিল। অবশ্য আমার ডিগ্রিটা ওই লজিস্টিক প্রবলেমের জন্য 1 বছর পরে পেলাম, কিন্তু আমি কাজটা প্রায় 2 বছরের মধ্যে শেষ করেছিলাম। তো জন টেলর আমার সুপারভাইজার ছিলেন। তো ওই কাজে যে পাবলিকেশন হয়েছিল 2-3টা, প্রথমটা হয়েছিল কিন্তু 1962-তে, 62 and 68, তখন আমার বয়স 23 বছর। তো ওইগুলো আমার পিএইচডি। তারপরে বেশ কয়েকটা ওখানে বিভিন্ন জায়গায় আমি যেখানেই ছিলাম আমি কাজ করে গেছি। পাবলিকেশন থেকে দেখা যায় কোনো লাইব্রেরিতে যান, এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, go to Australia, China, Japan, Europe, I think. You go to a good library, you will find at least 20 of my publication. ওখানে পাওয়া যাবে প্রায় 20টা দেখা। তো আবার সবচেয়ে প্রায় 50টা পাবলিকেশন আছে। আমি আরও করে যাচ্ছি, কিন্তু এক পর্যায়ে গিয়ে ইউ হ্যাভ টু এম ফর সামথিং, শুধু পাবলিকেশন নয়, ইট শুড বি আউটস্ট্যান্ডিং। তো ওটাই আমি কয়েকটা প্রবলেম, প্রায় 4-5টা প্রবলেম, প্রায় 30-40 বছর থেকে কাজ করছি। ওটা এমন এক পর্যায়ে এসেছি, একটু কী বলে, একটু ছোট্ট করে বড়াই করে বলি যে এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলোর সমাধান, গাণিতিক পদার্থবিদ্যা, এইগুলোর সমস্যার সমাধানে কেউ আমাকে সাহায্য করতে পারে না। বিশ্বের কোনো ইউনিভার্সিটি, কোনো জায়গায়, কোনো দেশে কোনো প্রফেসর আমাকে সাহায্য করতে পারবেন না, কারণ এটা ইনসলভেবল, ওরাও পারবে না করতে। তো এটা লং টার্ম। এক পর্যায়ে গিয়ে ইউ হ্যাভ টু এম ফর সামথিং, শুধু পাবলিকেশন নয়, ইট শুড বি আউটস্ট্যান্ডিং। তো ওটাই আমি কয়েকটা প্রবলেম, প্রায় 4-5টা প্রবলেম, প্রায় 30-40 বছর থেকে কাজ করছি। ওটা এমন এক পর্যায়ে এসেছি, একটু কী বলে, একটু ছোট্ট করে বড়াই করে বলি যে এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলোর সমাধান, গাণিতিক পদার্থবিদ্যা, এইগুলোর সমস্যার সমাধানে কেউ আমাকে সাহায্য করতে পারেন না। বিশ্বের কোনো ইউনিভার্সিটি, কোনো জায়গায়, কোনো দেশে কোনো প্রফেসর আমাকে সাহায্য করতে পারবেন না, কারণ এটা ইনসলভেবল, ওরাও পারবে না করতে। তো এটা লং টার্ম থিং। কোনো বিষয়ে আমি একই বিষয়ে প্রায় 40 বছর গবেষণা করছি, হাজার নিয়ে পেপার লিখেছি। তো এটা এটা ব্যতিক্রমধর্মী একটা পজিশন, ওটার সম্পর্কে আমি লিখেছি। এটা আপনি জানেন, মার্টিন রিস আমার ট্রিনিটি কলেজের প্রধান ছিলেন, এখনও আছেন বোধহয়। উনি বই লিখেছিলেন, তো সবাইকে দেখাই আমি।
আওয়ার ফাইনাল সেঞ্চুরি। উনি বলছেন যে একবিংশ শতাব্দী হতে পারে মানব জাতির জন্য চূড়ান্ত শতাব্দী। এই শতাব্দী শেষের দিকে হিউম্যান রেস মে বিকাম এক্সটিংক্ট। এই শতাব্দী বা পশু পাখিরা থাকবে, হিউম্যান রেস বিকাম এক্সটিংক্ট। ওটা যদি হয় ওদের কারণে হবে, দুর্ভাগ্য বাংলাদেশের কারণে হবে না। You try to say, and it's not a joke. He's given very good reasons why the whole human race may come to an end. 81-এ আমি 1 বছরের জন্য ফিরে এসেছিলাম, তারপরে আবার তখনই মারা যান। আমি তারপর 84-এ আমি স্থায়ীভাবে ফিরে এসেছি। তো যখন আমি ওনাকে বললাম আমি ফিরে আসছি, তার আগেও বলছেন না তুমি হ্যাঁ আছো ওখানে, ভালোই আছো, অনেক সুন্দর পরিবেশে। তো এটা কিন্তু আসল জিনিসটা হলো নিজের দেশে এসে সবার সাথে করে এগিয়ে যাওয়া। আসল তো সেটাই বাহাদুরি হবে। তুমি এখানে এসে এই পরিবেশে সবার সাথে নিয়ে যদি উন্নতি করতে চাও, সেটাই আসল অ্যাচিভমেন্ট হবে। প্রকৃতি তো অসাধারণ, ইট ইজ। বিজ্ঞানীরা বরঞ্চ উল্টো, আমরা বিজ্ঞানীরা তো বুঝতে পারি এত জটিল এত সূক্ষ্ম প্রাণী জগৎ দেখেন, এক্সট্রাঅর্ডিনারি। এটার কোত্থেকে এলো? আপনি ঈশ্বর বলতে পারেন অথবা প্রকৃতি বলতে পারেন, দের ইজ নো কন্ট্রাডিকশন। আমরা বিজ্ঞানীরা তো বুঝতে পারি এত জটিল এত সুন্দর এত অসাধারণ প্রকৃতির চারিদিকে আমার। হ্যাঁ, সো ওয়াই গো ইনটু দ্যাট কন্ট্রোভার্সি? ইউ সি অ্যারাউন্ড ইউ। কোনো বিষয়ে অতিষ্ঠ বিরক্ত হই না, সব বিষয়ে একই সাথে আমি বাসা দেখলে দাঁড়া পুরো দেখেনি ভর্তি কাগজপত্র। আমি সব বিষয়ে সব সময় করতে থাকি, সব এই গাণিতিক অর্থনীতি বলেন, পদার্থবিদ্যা বলেন, এখন বায়োলজি কিন্তু খুব জটিল এবং ইন্টারেস্টিং। গাণিতিক, পদার্থবিদ সংক্রান্ত, রাসায়নিক এবং পরিসংখ্যান জড়িত আছে। সাম ভেরি অ্যাকচুয়ালি দের ইজ এ ক্লোজ কানেকশন। এখানে একটা বক্তব্য সালাম সাহেবের, দ্য 20th century has been the physicist century. বিংশ শতাব্দী ছিল পদার্থবিদদের শতাব্দী। And Salam Shah used to say, the 21st century will be the biologist century. Publication rate has slowed down. That's nothing wrong with that. Because I'm much more particular. কিন্তু ওই যে 4-5টা সমস্যা নিয়ে আমি এখনও, যেগুলো অত্যন্ত কঠিন, বেশি কঠিন, আমি 40-50 ধরে করছি ওগুলো। আর যেমন বলি একটু it sounds arrogant, মনে হয় একটা ধৃষ্টতা মনে হয়। There is no one in the whole world who can help me in this. কেউ আমাকে সাহায্য করতে পারবে না, আমি নিজে থেকে বসে করতে হবে। I may not be able to solve these, they're so difficult. এর কোনো সমাধান নাও হতে পারে। এই যারা এই বিষয়ে জানে তাদের জন্য এটা আইনস্টাইন ইকুয়েশন, জেনারেল রিলেটিভিটি, এটাকে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলে। এটা মধ্যাকর্ষণ সম্পর্কে, গ্র্যাভিটেশন। আর এটা নিউটনের সূত্রের অগ্রগতি, ইটস অ্যান ইমপ্রুভমেন্ট অন নিউটনস ইকুয়েশন। এগুলো অত্যন্ত জটিল। ইনফ্যাক্ট এখানে অলসো সত্যেন বসু কিছু চেষ্টা করেছেন পরবর্তীকালে, ওনার থিওরি পরে কিছু কাজ করেছেন, কিন্তু বেশি অগ্রগতি হয়নি। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো সম্পূর্ণ সমাধান এখনও সম্ভব হয়নি। অনেকে মনে করেন এটার প্রয়োজন নেই, এত জটিল একটা প্রয়োজন নেই, কিন্তু যদি পাওয়া যায় তো এটা ওই গ্র্যাভিটেশনাল ফেনোমেনা, যে মধ্যাকর্ষণ সংক্রান্ত যেগুলো প্রক্রিয়াসমূহ ঘটে বিশ্বে, এগুলো সম্পর্কে আরও ভালো জ্ঞান অর্জন করতে পারবো, আমরা বুঝতে পারবো।
আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। একটু হাই স্কুল ম্যাটার। তোমা ছাড়া রে জীবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। Since he was our relative, তো আমাদের সঙ্গে আমাদের বাসা আসা যাওয়া হতো সবার সাথে, ওনার বড় ভাই বোন সবাই আমরা। So that's how we met, and I continued with my studies. I was doing masters in history and in literature from Calcutta University, and he went back to Cambridge. ওখানে ট্রাইপড শেষ করলো within 2.5 years because he was quite good. Then he came here and then we got married. আমাদের বাসায় ছোটবেলা থেকে গান বাজনা কবিতা নিয়ে সবসময়। আমার সবচেয়ে বড় বোন, যিনি অনেক আগে মারা গেছেন, উনি গান করতেন, বাংলা উর্দু দুটোই করতেন। আর আমার ভাই কেজুল ইসলাম বেশ ভালো গান করেন। বোনদের মধ্যে অত না, কিন্তু আমরা ফর্মাল কোনো ট্রেনিং ওরকম নিইনি, তবে ওই ইসের মধ্যেই কিছু ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল গান আমরা কিছুটা আমার ধারণা আছে। তো ওই সেদিন আমার সেজ বোন সুলতানা জামান, মানে আমাদের ওই বীরুত্তম কাজী নুরুজ্জামানের স্ত্রী, এই যে সেদিনই বললেন যে আমার জন্মের আগে নজরুল আমাদের বাসায় আসতেন। উনি আবার ওই যে হাবিবুল্লাহ বাহার খুব ঘনিষ্ঠ ছিলেন। হাবিবুল্লাহ আমার ভাই হন। তো বাহার ভাইয়ের সাথে নাকি আমাদের বাসায় আসতেন আর গান করতেন। আর নজরুলের সঙ্গে আমার আব্বার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একটা চিঠি, ওটা হারিয়ে গেছে, আমার ওই বড় বইনি বলছেন, একটা চিঠি লিখছেন, তোমার সখ্য ধন্য বন্ধু নজরুলের উনি 1 বছর বড় ছিলেন। তাছাড়া আমার মা, এটাও লেখা আছে, দেখেছি, উনি রবীন্দ্রনাথের ডাকঘর উর্দুতে অনুবাদ করেছিলেন এবং সেটা প্রকাশের অনুমতি নেবার জন্য উনি 1927 সনে, যখন আমার বয়স 17 বছর, আমার বাবার বয়স 27 বছর, ওনারা দুজনেই গেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে ওই অনুমতির জন্য। ওটা ওরা বর্ণনা রেখে গেছেন, খুব সুন্দরভাবে লিখেছেন। উনি অনেকক্ষণ আমাদের সাথে কথা বললেন, হ্যাঁ, আন্তরিকতার সঙ্গে, এবং আমি ডাকঘর অনুবাদ করেছি শুনে উনি খুব খুশি হলেন। উর্দুতে লিখছেন এতে। তো আর আমাদের দুজনকে শান্তিনিকেতন যাবার আমন্ত্রণ করলেন, কিন্তু সেটা হয়ে উঠলো না, কিন্তু একটু স্কোয়ার দিয়ে দিতে। তো আমার আর কি ছোটোবেলা না, হ্যাঁ, স্কুল জীবন থেকে পিয়ানো বাজার কিছুটা শখ আছে। অ্যাগেন কিছুটা সামান্য ফর্মাল আমি নিয়েছি, বাট মোটামুটি নিজেই আমি আর কি যে শিখছি। রবীন্দ্রনাথ ওই যে মাথা নত করে যাও, ওটা আমি আমার স্ত্রীর সঙ্গে গান করি, আর 2-1টা রবীন্দ্রনাথে। কিন্তু নজরুলকে যে শিখবার আমার সুযোগ হয়নি। অলদো মাই ডটার্স সিং, ওরা দুজনেই গান করে। আমি একটা রবীন্দ্রসঙ্গীত করি, আজ তারায় সারা, আজ তারায় সারা, দীপ্ত শিখার অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন স্থলে, তারায় তারা, ওই আলোক মাতাল স্বর্গ সভার মহাঙ্গন, কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ, মন লাগলো না
লাগলো না মন লাগলো না তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগন স্থলে তারায় তারা বনের পথে আধার আলোয় আলিঙ্গন। কি সুন্দর কথা। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গন বনের পথে আধার আলোয় আলিঙ্গন মন লাগলো রে মন লাগলো রে তাই এইখানেতে দিন কাটে খেলার ছলে শ্যামল মাটির ধরা তলে তারায় তারা দীপ্ত শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগন স্থলে তারায় তারা আজ তারায় তারা आज सारा कहाँ चले गया? बैठो यहाँ बैठो। तू कहे अगर जीवन भर मैं गीत सुनाता जाऊं मन बीन बजाता जाऊं तू कहे अगर और आग मैं अपने दिल की हर दिल में लगाता जाऊं दुख दर्द मिटाता जाऊं तू कहे अगर ধন্যবাদ সবাইকে। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের সামনে একটু উপস্থাপনা একটু সমস্যা হয়ে যেতে জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। ভিডিও প্রদর্শনীটি কি শেষ? ওয়েট করুন, আরেকটা আসছে। सरगम है मैं साज हूँ तू सरगम है What's that? শুনতেছেন আর मैं দেখতেছেন? साज हूँ আমি বাদ্যযন্ত্র तू सरगम है তুমি সরগম হ্যালো, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে সবাই। मैं শোনা साज যাচ্ছে? हूँ तू सरगम है मैं হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। तू सरगम है देती जा सहारे मुझको देती जा सहारे मुझको मैं राग हूँ तू बीना है मैं राग हूँ तू बीना है जिस दम तू पुकारे मुझको आवाज में तेरी हर दम आवाज मिलाता जाऊं आकाश पे छाता जाऊं तू कहे अगर এটার ভিডিওটা ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। মাঝখানে সাময়িক কিছু অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ ইয়াসার ওয়াজি। আসলে এই যান্ত্রিকতার ব্যাপারগুলোতে মাঝে মাঝে কিছু সমস্যা হয়, তো আমাদেরকে এগুলো মানিয়ে নিয়েই চলতে হচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠানে আবারও ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জামাল নজরুল ইসলাম স্যারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করবেন মাহাদিয়া হাসান।
মাহাদিয়া হাসান। আসসালামু আলাইকুম, আমি মাহাদিয়া হাসান। আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইমেরিটাস ডক্টর জামাল নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী পাঠ করব। প্রফেসর ইমেরিটাস ডক্টর জামাল নজরুল ইসলাম 1939 সালের 24শে ফেব্রুয়ারি ঝিনাইদহে তার পিতার কর্মস্থলে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 2013 সালের 16 মার্চ চট্টগ্রামে। বিখ্যাত পদার্থবিদ পল ডিরাক ছিলেন জামাল নজরুল ইসলামের অন্যতম শিক্ষক এবং 1973 সালে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী জোসেফসন ছিলেন তার সহপাঠী। জামাল নজরুল ইসলাম পড়াশোনা করেছেন কলকাতা মডেল স্কুলে, কলকাতার শিশু বিদ্যাপীঠে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লরেন্স কলেজে, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে এবং ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। জামাল নজরুল ইসলাম গবেষণা করেন কোয়ান্টাম ক্ষেত্র তথ্য, আপেক্ষিকতা সূত্র, নক্ষত্রের গঠন এবং মহাবিশ্ব তথ্য নিয়ে। 1948 সালে জামাল নজরুল ইসলাম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার জন্য ডাক পান, কিন্তু তিনি মাতৃভূমির টানে দেশে ফিরে আসেন এবং মাসে মাত্র 2800 টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। জামাল নজরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা 9টি। এগুলোর মধ্যে তিনটি বাংলা ভাষায় রচিত। তার আমন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স উদ্বোধন করতে এসেছিলেন 2020 সনে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী বিখ্যাত বিজ্ঞানী রজার পেনরোজ। অধ্যাপক ইসলাম গবেষক ও অধ্যাপক হিসেবে কাজ করেছেন ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, ক্যামব্রিজের ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমি, ক্যালটেক, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, লন্ডনের কিংস কলেজ, সিটি ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি কলেজ ও যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিতে। তার বিখ্যাত বাংলা বইয়ের নাম কৃষ্ণবিবর। 1985 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় বইটি। বিখ্যাত বিজ্ঞানী ফ্রিম্যান ডাইসন নিজের বইয়ে জামাল নজরুল ইসলামের গবেষণার কথা উল্লেখ করেছেন। স্টিফেন হকিংও বেশ কয়েকটি বই উল্লেখ করেছেন বাংলাদেশি এই বন্ধুর কথা। আজ জামাল নজরুল ইসলামের 82তম জন্মবার্ষিকী। আজ জামাল নজরুল ইসলামের জন্মবার্ষিকী, তাই আমরা তাকে ভাবে শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। কি জন্মবার্ষিকী নাকি মৃত্যুবার্ষিকী? মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী না, অষ্টম মৃত্যুবার্ষিকী। অষ্টম মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী ফেব্রুয়ারি মাসে ছিল। আজ জামাল নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, তাই আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করছি। ধন্যবাদ মাহাদিয়া হাসানকে। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ স্যার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এছাড়াও আছেন আমাদের সকলের প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর নূকম আকবর হোসেন স্যার, সাবেক বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। এই পর্যায়ে আহরণ উদ্যোক্তাগণের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর নূকম আকবর হোসেন স্যার, সাবেক বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? যাও তুমি যাও।
বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আহরণের প্রধান নির্বাহী প্রফেসর চৌধুরী হাসানুল করিম, উপস্থিত অতিথিবর্গ, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মহান বিজ্ঞানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তিনি এক অসাধারণ মেধাবী ব্যক্তিত্ব। বিজ্ঞানের জগতে তিনি আমাদের স্বদেশী হিসাবে বিশ্বের দরবারে যেভাবে স্বাভাবিকভাবে প্রজ্ঞার জগতে বিচরণ করেছেন অভাবনীয় দক্ষতায়, সেটি আমাদের সকলের জন্য বিশাল অনুপ্রেরণা। তিনি নিজে যেমন সমৃদ্ধ ছিলেন এবং এমন সব বিষয়ে গবেষণা করেছেন যে গবেষণাগুলো মূলত বিশ্বের বিজ্ঞানীদের কাছে এখনো রহস্যাবৃত। সেই রহস্যকে ভেদ করার জন্য তিনি তার পুরো জীবনটাই অতিবাহিত করেছেন জটিল এই বৈজ্ঞানিক জগতে, এবং সেখানে তার আসন অবস্থান ছিল ঈর্ষণীয়। তারপরেও তিনি স্বদেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সমস্ত কিছু ত্যাগ করে তিনি দেশে ফিরে এসেছেন। এগুলো সবগুলো আমাদের জন্য অনেক অনুপ্রেরণার, আমাদের জন্য অনেক বড় ধরনের শিক্ষা। আহরণ আজকে এই আয়োজনটা করেছে এবং এটি ক্ষুদ্র পরিসরে হলেও আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো আয়োজন, চমৎকার আয়োজন। আমি আহরণকে ধন্যবাদ জানাই, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, যারা সংযুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা এখনো জানি না আসলে মহাবিশ্বের কোন জায়গায় আমরা অবস্থান করছি, কারণ এখনো বিজ্ঞানীরা সঠিকভাবে হিসাব করে বলতে পারছেন না। কিন্তু গণনা চলছে, হিসাব চলছে, আঁকিবুকি চলছে, মন্তব্য করছেন, গবেষণার পরিধি বৃদ্ধি করছেন। তারপরও এই মহাসৃষ্টি সম্পর্কে একেবারে একটা চমৎকার কনক্লুশন ড্র করার মতো অবস্থা এখনো আসেনি। সেই জায়গায় যদি আমাদের নতুন প্রজন্ম তাদের কর্মক্ষেত্র হিসাবে প্রফেসর জামাল নজরুল ইসলামের আদর্শকে অনুসরণ করে ধারণ করে তারাও যদি এখানে সংযুক্ত হতে পারে, সেটি হবে সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যা হিসাব করেন, আজকে সকালবেলা যেটা হিসাব করলো দেখা গেল বিকালবেলা সেটা আরো অনেক বিস্তৃত হয়ে গেছে। এবং মহাবিশ্বের এই সীমাহীন রহস্যমালার মধ্যে ঘুরে বেড়ানো, এটা কত জটিল একটা বিষয়, এবং তাও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সাপেক্ষে, সেটি যারা এর সাথে কিঞ্চিত সংযুক্ত আছেন তারা অনুভব করতে পারেন, অনুধাবন করতে পারেন। সর্বশেষ একটা তথ্যে দেখা গেছে যে বিশ্বে 10⁻12 সংখ্যক স্টার আছে। আর এতগুলো স্টারের মধ্যে আমাদের সৌরজগৎ সামান্য একটা স্টার, তারপর একটা গ্যালাক্সি, গ্যালাক্সির মাঝখানে আবার কৃষ্ণ বিবর। এই সমস্ত বিষয়গুলো শুধু কল্পনা করা যায়। কিন্তু প্রফেসর জামাল নজরুল ইসলাম যখন আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বিষয় নিয়ে গবেষণা করেন, কথাবার্তা বলেন, তার অনেকগুলো সরাসরি সেশনে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখতাম যেন তিনি নিজে দেখে থেকে সবকিছু বলছেন, একেবারে বাস্তব সামনে, টেবিলের সামনে পুরো বিশ্ব জগৎটা নিয়ে উনি কথাবার্তা বলতেন। কারণ এই বিষয়গুলোতে কাজ করতে গিয়ে তিনি যে দক্ষতা অর্জন করেছেন, যেই অবস্থানে চলে গিয়েছিলেন, সেটি অভাবনীয়। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাবো, আমরা পড়ালেখা করি এবং ওই পর্যায়ে পড়ি যে পর্যায়ে নিজেকে সমৃদ্ধ করে বিশ্বের দরবারে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে অন্ততপক্ষে নিজ নিজ জ্ঞানের ক্ষেত্রে একটা অবস্থান তৈরি করতে পারি। প্রফেসর জামাল নজরুল ইসলাম আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য প্রেরণা, আমাদের জন্য উৎসাহ
এবং আমাদের জন্য একটি চমৎকার বর্ণাঢ্য দিগন্ত। আমি স্যারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আহরণকে আবারও অভিনন্দন এই চমৎকার আয়োজন করার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। আপনাদেরকে আমি আবারও জানাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক প্রিয় স্যার জনার্দন বণিক স্যার। আমি এই পর্যায়ে আহসানুল করিম স্যারের কাছে অনুমতি চেয়ে নেব যে আমাদের প্রোগ্রামের যে রুটিন বিরতি, সেই বিরতিটাতে কি আমরা যাব স্যার? আমরা না, কিন্তু চাইলে এই মিটিংটা কন্টিনিউ করতে পারি স্যার। আমাদের যেহেতু এটা না, প্রি না, স্কেজুল মিটিং ছিল, তাই এটা কিন্তু টাইম লিমিটটা নাই এখন স্যার। ঠিক ঠিক আছে, কন্টিনিউ করা যাক, কন্টিনিউ করা যাক। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমাদের আরেকজন আহরণ উদ্যোক্তার বক্তব্য, আমাদের প্রিয় স্যার জনার্দন বণিক স্যার। স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকের প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারের 13তম অষ্টম মৃত্যুবার্ষিকী। অষ্টম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে আহরণ কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল সভার সম্মানিত সভাপতি, আহরণের উদ্যোক্তাগণ, সম্মানিত সকল সদস্যগণ এবং যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন এক সময়ে স্যারের মৃত্যুবার্ষিকী পালন করছি যখন স্যারের মতো একজন গবেষককে মহাবিশ্বের এই ক্রান্তিকালে, পৃথিবীর এই ক্রান্তিকালে ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে অনেক গবেষণা করেছেন। আমরা কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেন স্যারের বক্তব্যের মাধ্যমে বিশদভাবে জানতে পেরেছি। এছাড়াও আমরা কিছুদিন আগে স্যারের যে জন্মবার্ষিকী পালন করেছিলাম, সেই দিনও স্যারের যারা গুণগ্রাহী, স্যারের যারা স্নেহধন্য এবং স্যারের অবদানে যারা স্বীকার করেছেন এবং যারা বলা যায় স্যারের খুবই কাছের জন ছিলেন, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকগণ, আবুল মনসুর স্যারের মতো ব্যক্তিত্বগণ স্যার সম্পর্কে বিশদভাবে বলেছেন। আমরা স্যার সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া আমাদের স্যারের যে গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার সহকারী রেজিস্ট্রার, তিনিও স্যারকে নিয়ে গ্রন্থ রচনা করেছেন। আমরা তার গ্রন্থ পাঠ করলেও আমরা স্যার সম্পর্কে জানতে পারি। তো আজকে আমার খুব বেশি বলার নেই, আমি আসলে শ্রোতা। তার সম্পর্কে যতই জানছি ততই আগ্রহ বাড়ছে। একটা কথাই আমি শুরুতে বলেছিলাম, এই সময়ে স্যারকে আমাদের খুবই প্রয়োজন ছিল। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মতো শ্রেষ্ঠ সন্তানদের একজন তিনি ছিলেন, যিনি সকল বিত্ত, বৈভব এবং
খ্যাতি, সব লোভ ত্যাগ করে তার স্বদেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বদেশ প্রেমে কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করেছিলেন এবং দেশকে তিনি দিয়ে গেছেন। এখন সময়ের দাবি যে স্যারকে নিয়ে একটি স্মারক গ্রন্থ যেন রচিত হয়। আমরা আহরণ পারবো কিনা জানি না, কিন্তু আহরণের সাথে যারা যুক্ত হচ্ছেন দিন দিন এবং আহরণের পৃষ্ঠপোষকতায় উদ্যোক্তাদের মধ্যে যারা আছেন, আমার মনে হয় ওনারা যদি সহযোগিতা করেন এবং স্যারের যারা খুব কাছের মানুষ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এখনো আছেন এবং যারা অবসর গ্রহণ করেছেন, তারা যদি আমাদের শ্রদ্ধা শিক্ষকেরা যদি স্যারের স্মারক গ্রন্থ রচনা করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আহসান ভাই আগামী হয়তো কিছুদিন পরেই অবসরে যাবেন, তার হাতেও অখণ্ড অবসর থাকবে। আমার মনে হয় একটি উদ্যোগ গ্রহণ করলে আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি অনুকরণীয় কাজ হবে এবং এটি আমার মনে হয় সময়ের দাবি বলে দাবি আমি মনে করি। তো আমি শেষ করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্যার যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা যেন আপনার আদর্শ, আপনার চেতনা আমরা ধারণ করতে পারি, আমরা যেন আমাদের এই দেশটাকে, এই পৃথিবীটাকে নিয়ে ভাবতে পারি। আমাদের প্রজন্মের মধ্যে আপনার মতো মনীষার জন্ম হোক, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনার্দন বণিক স্যারকে। আপনাদেরকে আমি আবারও জানিয়ে রাখছি, আমাদের আজকের প্রধান অতিথির আসন অলংকৃত করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর এবং বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্যারের ঘনিষ্ঠ সহচর। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মাহবুব স্যার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ পর্যায়ে আমাদের আরেকটি ছোট্ট সঙ্গীত হয়ে যাক, সঙ্গীতটা হয়ে যাক। স্যার আমাদের শিল্পী কি আছেন আমাদের সাথে? শিল্পী সুপ্রিয়া চৌধুরী, ওনার সঙ্গীতটা হয়ে যাক। স্যার উনি তো জয়েন করেননি এখনো। সুপ্রিয়া চৌধুরী, আপনি কি আমাদের সাথে আছেন? ধন্যবাদ। আসলে আপনার ওই আইডির নামের কারণে আমার একটু ভুল হয়েছে, দুঃখিত। এই পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছেন শিল্পী সুপ্রিয়া চৌধুরী। ধন্যবাদ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়া
নীরব নিশীতব চরণ নিছায়ে আধারকে শোভার দিয়েছে বিছায়ে নীরব নিশীতব চরণ নিছায়ে আধারকে শোভার দিয়েছে বিছায়ে আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া ভ্রমর মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যায় সে হারায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয়া চৌধুরী আপনাকে। এই পর্যায়ে আহরণ সপ্তনীতি পাঠ করবে তামজিদ হোসেন। মোহাম্মদ তামজিদ হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ তামজিদ হোসেন। আসসালামু আলাইকুম। আহরণ উদ্যোগের সপ্তনীতি। আমরা মনে করি প্রকৃত পরিবেশ উন্নয়ন নিচের নীতিমালা অনুসরণের মাধ্যমেই সূচিত হতে পারে। নীতি ১, জীবন ও জীবিকা নির্বাহের প্রয়োজনীয় বা পেশাগত কর্মতৎপরতার সঙ্গে সঙ্গে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও সামাজিক পরিবেশের উন্নয়নে স্ব অবস্থানে বা কর্মক্ষেত্রে করণীয় স্থির করে সাধ্যমতো উদ্যোগ নেওয়া। নীতি ২, সামাজিক পরিবেশ উন্নয়নের শর্তরূপে নারীর মর্যাদা ও শিশুর অধিকারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। নীতি ৩, উৎসাহ, উদ্দীপনা ও বিনোদনের মাধ্যমে জ্ঞান চর্চার পরিবেশ রচনা করা। নীতি ৪, সমাজ, ঐতিহ্য ও নৈতিকতা বিরোধী ক্রিয়াকলাপ থেকে বিরত হয়ে জীবকল্যাণ তথা মানব কল্যাণের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা। নীতি ৫, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার রপ্ত করে পরিবেশে দূষণ সৃষ্টিকারী দ্রব্য ও ব্যবহার্য পণ্য সামগ্রী চিহ্নিত করে তা বর্জনের লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি করা। আগামী প্রজন্মের মা ও শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ প্রজন্ম গড়ে তোলার ভিত রচনা করা। নীতি ৭, পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আগ্রহী সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি করে ঐক্যবদ্ধ হওয়া। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ তামজিদ হোসেনকে। জি স্যার। সভাপতির ভাষণ, এরপর আর কি বক্তা আছে? জি স্যার, আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব স্যার আছেন। আচ্ছা, ওনাকে দিয়ে দাও সংক্ষেপে, সময় কম। আমাদের পরবর্তী পরিবেশনা স্মৃতিচারণমূলক আলোচনা নিয়ে আসছেন আমাদের স্যার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব স্যার। ধন্যবাদ। ডক্টর, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
আহরণ কর্তৃক আয়োজিত আজকের বিশ্বনন্দিত বিজ্ঞানী প্রফেসর এমিরেটাস জামাল নজরুল ইসলাম স্যারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আহরণকে বরাবরের মতো ধন্যবাদ জানাই। এ ধরনের একটি চমৎকার উদ্যোগ, অবশ্য প্রয়োজনীয় উদ্যোগ, এবং আমরা জানি যে আহরণ জামাল স্যারের জন্মবার্ষিকীও পালন করেছে ফেব্রুয়ারি মাসে। জামাল নজরুল ইসলাম স্যারকে আমরা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন করতাম, ঠিক আমাদের আহরণের যেরকম স্যার হচ্ছে প্রধান উপদেষ্টা ছিলেন, ঠিক একই রকম ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। এবং একজন আমরা একটু আগে জামাল নজরুল ইসলাম স্যারের সাক্ষাৎকার দেখছিলাম, ওনার একটি কথা হচ্ছে খুব চমৎকার ভাবে বলেছেন যে যিনি জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান অর্জন যদি দেশের মাটিতে এসে এবং দেশের মাটিতে এই পরিবেশে যদি সবার সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে সার্থকতা। এবং সেই সার্থকতা থেকেই উনি 1981 সালে প্রথমবার এবং দ্বিতীয়ত 1984 সনে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। আমাদের সৌভাগ্য ছিল যে এই প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া। আমি স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য শুরু করছি খুব সংক্ষিপ্ত আকারে। বিশ্বনন্দিত বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম আবহমান বাংলার একজন জননন্দিত বিজ্ঞানী। তিনি বাংলার আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রলুব্ধ কালপুরুষ নক্ষত্র মণ্ডলীর মতো দাঁড়িয়ে আছেন সগৌরবে সমহিমায়। ছুটেছেন মুক্ত স্তবক সুরাইয়ার হাত ধরে সুদূর ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা হিসেবে। তিনি ভালোবেসেছেন বাংলার দারিদ্র ঐশ্বর্য, সবুজ মাঠ ধান ক্ষেত, সাদা চাঁদ পাখির পালক, স্নিগ্ধ সকাল অলস দুপুর, ধুলি মাখা পথ, ঝরা পাতার মচমচ শব্দ। ভালোবেসেছেন বাংলার সবটুকু বিশদভাবে। তিনি যতটা বেঁচে থাকবেন বিশ্ববিজ্ঞানী হয়ে, তার চেয়েও বেশি বেঁচে থাকবেন আপামর মানুষের মুখে মুখে জনশ্রুতিতে, মানবিক ও মহাজাগতিক মানুষ হিসেবে, আলো হাতে আধারের যাত্রী হিসেবে, জ্ঞানের পবিত্র দ্যুতি ছড়িয়ে দেয়া জ্ঞানের বাতিঘর হিসেবে। তিনি বেঁচে থাকবেন সেতারের সুরের মূর্ছনায়, নজরুল রবীন্দ্র চর্চায়। তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ের মণিকোঠায়। তিনি বিচরণ করেছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে। তিনি বিখ্যাত হয়েছেন আমাদের লোক হিসাবে। প্রিয় জামাল নজরুল ইসলাম, ভালো থাকুন নক্ষত্রের বেলাভূমিতে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে তার সুন্দর পরিবেশনার জন্য। আমি এই পর্যায়ে আমাদের হাসানুল করিম স্যারের দৃষ্টি আকর্ষণ করব। স্যার, আমাদের গোলাম মাওলা, ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা স্যারের জয়েন করার কথা, উনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, নাই, উনি নাই। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে স্যার আমাদের সভাপতির ভাষণটা কি আগে হবে স্যার? আহরণ ভাবধারাটা হয়ে যাক। আচ্ছা স্যার, এই পর্যায়ে আমাদের সবার প্রিয় চৌধুরী আহসানুল করিম স্যার আহরণ ভাবধারা পরিবেশন করবেন। ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি রবীন্দ্র কাব্য থেকে নেওয়া আহরণ ভাবধারাটি পরিবেশন করছি। বড়র দলে নাইবা হলে গণ্য, লোক করো না লোকখ্যাতির জন্য, ভালোবাসো ভালো করো, প্রাণ মনে হও ভালো, তবেই তুমি আলো পাবে, তবেই দেবে আলো, আপন মাঝে আপনি হবে ধন্য, স্বার্থ মাঝে থেকো না অবরুদ্ধ, লোভের সাথে নিয়ত করো যুদ্ধ, নিজের যদি বিশ্ব মাঝে করিতে পারো দান,
নিজেরে তবে করিবে লাভ, তখনই পাবে ত্রাণ, হৃদয়ে মনে তখনই হবে শুদ্ধ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমাদের অপেক্ষার পালা শেষ করে আমাদের সভাপতির ভাষণ। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক এবং বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্যারের ঘনিষ্ঠ সহচর। আমরা স্যারের কাছে স্যারের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং আজকের যে দিক নির্দেশনামূলক বক্তব্য, তথ্যবহুল যে বক্তব্য, সেটি স্যারকে পরিবেশন করার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। আহরণকে ধন্যবাদ। প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের একটি চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। শোনা যাচ্ছে সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। জামাল নজরুল ইসলামের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিজ্ঞানী, বাংলাদেশের বিজ্ঞানী হিসেবে আমরা সবসময় গর্ববোধ করে থাকি। আমি যখন 1981-তে মাস্টার্সের ছাত্র ছিলাম, তখন জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন 1 বছরের জন্য। ওনার সাথে মাস্টার্স থিসিস করি। পরবর্তী সময় 83-তে আমি যখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে যাই, তখন ওনার বাসায় সবসময় আসা যাওয়া করা হতো। তো ওনার বাসায় ছিল বাওয়ার্সক্রফটে। ওনার বাসার নাম্বারটা ছিল 12 বাওয়ার্সক্রফট এবং 13 বাওয়ার্সক্রফটটা ছিল ওনার পিএইচডি সুপারভাইজার জেসি টেইলরের। তো জেসি টেইলরের বাসায় আমি গিয়েছি। ওনার বাসায় সব প্রথমেই আমরা গিয়ে যে জিনিসটা দেখতে পেলাম, সেটা হলো যে আমাদের কম্পিউটারের ডেস্কটপ যে ছোটটা আছে, সেটা ওনার বাসায় তখন ছিল। তৎকালীন সময়ে 1981-তে বাংলাদেশে এই ধরনের ডেস্কটপের কথা আমরা চিন্তাও করতে পারি নাই। একটা চমৎকার পরিবেশে জেসি টেইলরের বাসায় আমরা কিছু সময় কাটিয়েছিলাম এবং জামাল নজরুল ইসলাম সংক্রান্ত বিষয়ে জেসি টেইলর সুন্দর একটা বক্তব্য রেখেছেন এবং ওনার যে একটা প্রিয় ছাত্র জামাল নজরুল ইসলাম ছিলেন, সেটা ওনার বক্তব্যের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল। এবং ওই সময়ে জেসি টেইলরের ছাত্র মার্টিন একই সময়ে আমার টাইপো 3-র ছাত্র ছিলেন আমাদের সাথে। ও ছিল পিওর গ্রুপে, আমি ছিলাম অ্যাপ্লাইড গ্রুপে। জামাল নজরুল ইসলাম শুধু যে একজন বিজ্ঞানী ছিলেন তাই নয়, তিনি সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পে এবং অন্যান্য দিক থেকেও উনি ছিলেন অনন্য। সবসময়ই তিনি নলেজের প্রতি আগ্রহ ছিলেন। তিনি বলতেন যে সৃষ্টিকর্তা আমি যদি মারা যাই, তাহলে বলবে তুমি এই জিনিসটা জানো কিনা, তুমি কেন শিখো নাই। এই যে একটা প্রবণতা ওনার মধ্যে ছিল, তা ছিল অত্যন্ত সুদূর প্রসারী। উনি সবসময় চেষ্টা করতেন যে কিভাবে নলেজ অর্জন করা যায়। কেমব্রিজে থাকাকালীন সময়ে ওনাকে যে জিনিসটা আমি পেয়েছি, যে উনি বাঙালি প্রীতি ছিলেন যথেষ্ট। উনি প্রতি বছরই ওনার বাসায় বাংলাদেশ এবং ভারতের বাঙালিদের নিয়ে একটা সভা করতেন। সবসময় একটা গেট টুগেদার হতো। সেখানে আমি 84 সালে তখন ওই গেট টুগেদারে যাদের নাম দিয়েছে তাদেরকে বাসায় গিয়ে তাদেরকে বলে আসছিলাম এবং ওনার বাসায় চমৎকার একটা অনুষ্ঠান হয়েছিল। জামাল নজরুল ইসলাম যে একটা সমাজসেবক ছিলেন, এই জিনিসটা প্রকাশ পায় যে একজন বাঙালি মহিলা নিউ হসপিটালে সন্তান প্রসবের জন্য গিয়েছেন, কিন্তু ইংরেজি সে বুঝে না। তখন ওই হসপিটাল থেকে ওনাকে টেলিফোন করে বলা হয়, জামাল তুমি আসো, সেখানে ওই মহিলার একটু ব্যাপারে আমাদেরকে একটু গাইড করো। আমি ছিলাম জামাল নজরুল ইসলাম স্যারের ওয়াইফ, আমি এবং জামাল স্যার নিউ হসপিটালে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখলাম যে ওই মহিলার সন্তান সিজারের মাধ্যমে তারা করে ফেলছে, একটা পুত্র সন্তান হয়েছিল। জামাল নজরুল ইসলাম স্যার সন্তানদের পাশে বসে তিনি আজান দিলেন। তিনি বললেন যে মুসলমানদের পুত্র সন্তান হলে আজান দিতে হয়। এই যে একটা ধর্মীয় মূল্যবোধ ওনার মধ্যে আমরা পেয়েছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। জামাল নজরুল ইসলাম যখন 1984 সালে দেশে ফিরবেন, তখন
ওনার বাসায় আমি ছিলাম, স্যারের ওয়াইফ বললো তোমার স্যার দেশের দিকে চলে যাবেন, তুমি কি বলো? তো আমি চিন্তা করে দেখলাম জামাল নজরুল ইসলামের মতো লোক যদি এই দেশে থেকে কাজ করে তাহলে বাংলাদেশের একজন নোবেল লরেট আমরা পেতে পারি। তখন আমি এবং জামাল স্যারের ওয়াইফ সুরাইয়া ইসলাম বসে জামাল স্যারকে বাংলাদেশে ফেরার ব্যাপারে একটা নেগেটিভ ভূমিকা পালন করেছিলাম। কারণটা হলো যে জামাল নজরুল ইসলাম এই দেশে এসে ওনার যে মর্যাদা, সেই মর্যাদা এই দেশের লোকরা দিতে পারবে না, কারণ এই দেশের লোকরা শুধু লোকদেরকে ব্যবহার করতে জানে, কিন্তু তাকে কিছু দেওয়ার ব্যাপারে আসলেই দেখা যায় যে সেটা তার প্রকৃত পাওয়াটা সে আর পায় না। তাই হয়েছে বাংলাদেশে আসার পরে আমরা যারা ওনার বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখতাম যে সবসময় বিকালের দিকে তার বাসায় একটা জমজমাট একটা গসিপিং অনুষ্ঠানের হতো। আমরা যারা ছাত্ররা যেতাম সেখানে যেয়ে পেতাম সে এই গসিপিং করতে করতে রাতের প্রায় 9টা 10টা হয়ে যেত। তখন আমাদেরকে স্যারের সাথে কথা বলার চাইতে ফিরে এসেই চলে আসতে হতো। তারপরও তিনি গভীর রাত্রে এগুলি করার পরও গভীর রাত পর্যন্ত তিনি লেখাপড়া করতেন এবং ওনার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, সেটা তো এখানে বলাই হয়েছে, সচিত্র প্রতিবেদনে আমরা দেখেছি। ওনার মতো বিজ্ঞানীকে যদি আমরা মর্যাদা দিতে পারতাম তাহলে আমাদেরই নিজেরাই অধিক মর্যাদা পেতাম। উনি 1990 সালে যখন রিসার্চ সেন্টারটা তৈরি করার ব্যাপারে উনি অগ্রসর হলেন, তখন পাকিস্তানের নোবেল লরেট প্রফেসর আব্দুল সালাম ইটালির আইসিটিপির ডাইরেক্টর ছিলেন। ওনার সাথে যোগাযোগ করে উনি আইসিটিপি পূর্ণ সহযোগিতা দিবে বলে উনি এই সেন্টারটাতে হাত দিলেন এবং দেখা গেল আইসিটিপি বেশ কিছু অনুদান দিয়েছেন। শেষ পর্যন্ত ওনার এই অনুদানে সেই কাজটা শেষ হচ্ছে না, তখন তোমার বড় ভাই কেজেট ইসলামের কাছ থেকে ধার নিয়ে তিনি এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। পরবর্তী সময় সেটা পেড করতে পেরেছেন কিনা সেটা আমি জানি না, তবে ওনার বড় ভাইও যে একজন বিজ্ঞানের প্রতি, একজন বিজ্ঞানীকে যে সম্মান দিতে জানে সেই জিনিসটা প্রকাশিত হয়েছে। জামাল নজরুল ইসলামের মতো লোককে সম্মানিত এই যে এই অষ্টম মৃত্যুবার্ষিকীতে আলোচনার জন্য আমাকে যে বলা হয়েছে তাতে আমি সত্যি আনন্দিত, গর্বিত। আহরণ সবসময় দেখা যাচ্ছে জামাল নজরুল ইসলাম স্যারের প্রতি বছরেই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে একজন বিজ্ঞানীকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আহরণের যে উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয়। আমি জামাল নজরুল ইসলাম স্যারের আত্মার মাগফিরাত কামনা করি এবং স্যারকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। তার জন্য এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় আহসানুল করিম স্যারকে অনুষ্ঠানটির ভূমিকা শেষ করে দাও। গ্রহণ করে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের আজকের যে স্মরণ সভা, জামাল নজরুল ইসলাম স্যারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে স্মরণ সভা এবং আহরণ পাঠক সভা, সেই সভাটি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমাদের সাথে এতটুকু সময় ব্যয় করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানটা কি তাহলে শেষ করে দিব? হ্যাঁ, তুমি ক্লোজ করতে পারো। জি স্যার, সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনুষ্ঠানটা শেষ করছি।